নবম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতাটি আজকে আলোচনা করব। তো এই কবিতাটি নেওয়া হয়েছে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে। লাইন ধরে ধরে কবিতাটির প্রত্যেকটি লাইনের অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করব। তো কবিতাটি না টেনে পুরোটা দেখবেন, তাতে কবিতাটা পরিষ্কার হয়ে যাবে জলের মতো। তো কবির লেখা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম উলঙ্গ রাজা। এই উলঙ্গ রাজা কবিতায় তিনি সমাজ ব্যবস্থাকে ব্যঙ্গ করেছিলেন। কিভাবে না, আমরা চোখ বন্ধ করে রাজা যদি, যে আমাদের সমাজের যে প্রধান, সে যদি উলঙ্গ হয়ে থাকে তবুও তাকে আমরা কি করি না, বাহবা দিতে থাকি। তো সেই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আরেক অন্যতম কাব্যগ্রন্থ এই অন্ধকার বারান্দা থেকে এই কবিতাটি নবম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো কবিতাটিতে দেখা যাচ্ছে কবি বলছেন, জাগিয়ে ওই উঠানে তো দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ কি না, লাউ মাচা আমরা সাধারণত কোথায় দেখতে পাই না, গ্রাম বাংলাতেই দেখতে পাই। কোনো শহুরে সভ্যতায় আমরা লাউ মাচা কারো উঠানের কাছে দেখতে পাই না। তো এখানে দেখা যায় যে লাউ মাচার কাছে কবি গিয়ে দাঁড়াতে বলছেন, অর্থাৎ তিনি গ্রামীণ পরিবেশে, গ্রামের সেই সবুজ পরিবেশের মধ্যে গিয়ে দাঁড়াতে বলছেন। অর্থাৎ উঠোনের লাউ মাচার পাশে তিনি দাঁড়াতে বলছেন, যেখানে ছোট্ট একটা ফুল, লাউ মাচা থেকে ছোট্ট একটি সাদা ফুল দুলছে, সেখানে গিয়ে তিনি দাঁড়াতে বলছেন। সেই ফুলটা দুলছে কখন না, সন্ধেবেলার বাতাসে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। অর্থাৎ কবি বলছেন কেউ এখানে, এখানে বলতে গ্রামীণ সভ্যতায় বহু বছর আগে, অনেক বছর আগে কেউ এখানে এসেছিল এবং কেউ এখানে ঘর বেঁধেছিল নিবিড় অনুরাগে। নিবিড় অনুরাগ বলতে গভীর ভালোবাসা, গভীরভাবে ভালোবেসে এই অঞ্চলটিকে, এই স্থানটিকে, এই গ্রামীণ পরিবেশটিকে কেউ এখানে বহু যুগ আগে, আজ থেকে বহু যুগ আগে ঘর বানিয়েছিল। অর্থাৎ কি না, অর্থাৎ আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, পৃথিবী সৃষ্টির পর মানুষজন যখন পৃথিবীতে এলো এবং তারা যখন ঘর বাড়ি বানাতে শুরু করলো, প্রথমে তো তারা একজোট হয়ে দলবদ্ধভাবে গাছের কোটরে পর্বতের গুহায় বাস করতো। তারপর তারা যখন দলবদ্ধভাবে একসঙ্গে থেকে ছোট ছোট কুটির বানাতে শুরু করলো, তখন কিন্তু সে সময় আমাদের সভ্যতা কিন্তু গ্রামীণ সভ্যতা, তখন কিন্তু শহুরে সভ্যতা গড়ে ওঠেনি, শহুরে সভ্যতা অনেক পরে এলো। তাহলে সেই গ্রামীণ সভ্যতাকে ভালোবেসেই তারা এখানে কী হয়েছিল না, ঘর বানিয়েছিল। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে। এই কথাটির দ্বারা কবি কী বোঝাতে চাইছেন না, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। অর্থাৎ এই গ্রামীণ সভ্যতায় থাকতে থাকতে মানুষ যখন উন্নতি করতে শুরু করলো, তখন তারা গ্রাম ছেড়ে শহরের বুকে পাড়ি দিল। কিন্তু সেখানে পাড়ি দেওয়ার পরেও তারা কিন্তু আবার একটু সময় পেলে, দুদিন ছুটি পেলে, কর্মব্যস্ততার মধ্যে তারা ফ্রি হলে তারা কিন্তু কোথায় চলে আসে না, সেই গ্রামেই তারা আবার ফিরে আসে। কারণ কি, কারণ তারা এই মাটিকে, গ্রামের এই মাটিকে, গ্রামের এই হাওয়াকে তারা খুবই ভালোবাসে। তাই সেই ভালোবাসার কারণেই তারা এখানে আবার ফিরে আসে। শহুরে সভ্যতায় গিয়েও তারা গ্রামের টানে পুনরায় ফিরে আসে। অর্থাৎ গ্রামের যে নারীর টান তাদের মধ্যে রয়েছে। তারপর কি বলা হচ্ছে না, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এই কথাটার অর্থ কি, যে ফুরোয় না তার কিছুই ফুরোয় না। অর্থাৎ গ্রামের থেকে তার যে একেবারে শিকড় উপড়ে ফেলে তারা চলে গেছে এমনটা নয়, কোনো কিছুই ফুরিয়ে যায় না। গ্রামের মায়া, গ্রামের বন্ধন, গ্রামের আত্মীয়তা তাদের মধ্যে রয়েছে। নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ কি, নটে গাছ আমরা কোথায় পেয়েছি না, রূপকথার গল্পে আমরা শুনতাম যে নটে গাছটি, আমার গল্পটি ফুরোলো, নটে গাছটি মুড়োলো। অর্থাৎ কি, গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নটে গাছটা মুড়িয়ে শেষ হয়ে গেল। কিন্তু এখানে দেখা যাচ্ছে নটে গাছটা বুড়িয়ে উঠছে, মুড়োচ্ছে না। তার মানে কি, অর্থাৎ নটে গাছ, এখানে গ্রামীণ সভ্যতাটাকে বলা হচ্ছে নটে গাছ। সেই নটে গাছটা, অর্থাৎ গ্রামীণ সভ্যতাটা অনেক বুড়ো হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। সে অনেক বহু যুগ আগের, বয়স তার অনেক হয়ে গেছে, কিন্তু বয়স হলেও সেটা মুড়িয়ে যায়নি। অর্থাৎ মুড়িয়ে গিয়ে ভেঙে চুরে চুরমার হয়ে যায়নি। সেই গ্রামীণ সভ্যতা আজও বিদ্যমান। সেই পুরনো দিনে গ্রামীণ সভ্যতায় মানুষের মধ্যে যেমন বন্ধন ছিল, মানুষের মধ্যে যেমন আত্মীয়তা ছিল, সেই আত্মীয়তা বন্ধন আজও তেমনিভাবে অটুট। তারপর কবি কি বলছেন, জাগিয়ে ওই উঠানে তো দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এই কথাটা কবি বারবার ব্যবহার করছেন। আমরা যেমন যে কোনো গানে শুনতে পাই একটা কথা বারবার ফিরে আসে, সেই রকম তিনি এই লাইনটি ব্যবহার করছেন। অর্থাৎ এখানে ছন্দ আনার জন্য তিনি এই কথাটা ব্যবহার করছেন।
তারপর কি বলছে, ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁইটা দুরন্ত পিপাসা। এখানে একগুঁয়ে কাকে বলা হচ্ছে না, যে গ্রামের যে মানুষটা শহরে চলে গেছে, সেই মানুষটার যাওয়া আসাটা ফুরোয় না। কোথায় যাওয়া আসা না, শহরে যাওয়া এবং গ্রামে ফিরে আসা, এই দুটো কোনোদিনও শেষ হয় না, এগুলো চলতেই থাকে। তাকে কাজের জন্য শহরে যেতে হবে এবং দুদিন কাজের থেকে অবসর পেলেই তাকে আবার গ্রামে ফিরে আসতে হয়। অর্থাৎ সে একগুঁয়ে গ্রামে ফিরে যাবে, সে জেদি, গ্রামে তাকে যেতেই হবে, এটা আমরা দেখতে পাই। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। এটাও কবি গ্রামকেই ইঙ্গিত করছেন, গ্রামকেই বোঝাতে চাইছেন। কেন না, গ্রামের পরিবেশে দেখা যায় যে আমরা সবুজ ঘাসে মোড়া, সবুজ প্রকৃতিতে মোড়া এক দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে ওঠে। তো সেই গ্রামে গেলেই আমরা সারাদিন কী করতে পারবো না, ঘাসের গন্ধ মাখতে পারি এবং সারা রাত আমরা তারায় তারায় স্বপ্ন আঁকতে পারি। অর্থাৎ গ্রামের অন্ধকারে দাঁড়ালে আমরা আকাশের দিকে আমাদের চোখ যাবে এবং সেখানে আমরা তারা দেখতে পাবো। কিন্তু শহুরে সভ্যতায় যদি আমরা কোনো শহরে গিয়ে যদি দাঁড়াই, সেখানের স্ট্রিট লাইটে আমাদের চোখ সেই আলো পেরিয়ে কখনো আকাশ পর্যন্ত পৌঁছয় না। তারপর কবি আবার বলছেন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ তার যাওয়া আসা, তার আকাঙ্ক্ষা, ইচ্ছে, সেই মানুষটার শহরে যাওয়া এবং গ্রামে ফিরে আসার আশা আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না এবং নোটে গাছটা বুড়ো হয়ে ওঠে, অর্থাৎ গ্রামীণ সভ্যতা বুড়ো হয়ে ওঠে, কিন্তু সেটা মুড়িয়ে যায় না, অর্থাৎ ধ্বংস হয়ে যায় না, শেষ হয়ে যায় না। তারপর কবি কি বলছেন, কবি বলছেন, জাগিয়ে ওই উঠানে তো দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ তুই যা গিয়ে সেই গ্রামের যে উঠোনের কাছে যে লাউ মাচা, সবুজ লাউ মাচা, তার কাছে গিয়ে দাঁড়াবি, সেখানে একটা সন্ধ্যের বাতাসে একটা ছোট্ট ফুল দুলছে। এই কথাটা বারবার ফিরে আসছে। তারপর কি, নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি। এখানে কার কথা বোঝানো হচ্ছে না, গ্রামীণ সভ্যতায় যে মানুষজন, তাদের যন্ত্রণা, তাদের কষ্ট, তাদের দুঃখ কোনোদিনও নিভে যায় না, তাদের দুঃখ কখনো বাসি হয় না। বাসি মানে পুরনো হয় না, নিত্য নতুন, তাদের রোজ রোজ নতুন নতুন দুঃখ তাদের জীবনে এসে বাসা বাঁধে, ভিড় জমায়। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। কিন্তু তাদের জীবনে যতই কষ্ট আসুক না কেন, যতই কঠিন কঠোর হোক না কেন জীবনটা, যতই বিতৃষ্ণায় ভরে উঠুক না কেন, কিন্তু তাদের মুখ থেকে কখনো হাসি হারিয়ে যায় না। তারা মানুষের সঙ্গে দেখা হলেই মিষ্টি মুখে মুখ চওড়া করে বিনম্র হাসি দিয়ে তারা দুটো কথা জিজ্ঞেস করে। তারা কখনো মুখ শুকনো করে বসে থাকে না। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। সেখানে রোজ যেমনভাবে সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নেমে আসে, সূর্য ডুবে যায়। তেমনি আবার সন্ধেবেলা হলেই সেখানে সান্ধ্যকালীন, অর্থাৎ সন্ধেবেলার নদীর বাতাস সেখানে ছুটে আসে। এই কথা দিয়ে কবি কী বোঝাতে চাইছেন না, সেই বহু যুগ আগে যেমন প্রকৃতি ছিল, যেমন পরিবেশ ছিল, যেমন মানুষজন ছিল, তাদের চিন্তাধারা, তাদের আত্মীয়তা, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যেমন ছিল তেমনি করেই চলে আসছে। নটি গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ সেই একই কথা, যে পুরনো দিনের সভ্যতা সেটা বুড়ো হয়ে গেছে, সেটা পুরনো হয়ে গেছে, কিন্তু আজও ধ্বংস হয়ে যায়নি। তারপর কবি বলছেন, জাগিয়ে ওই উঠানে তো দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এই কথাটা তিনি কবিতায় 4 বার ব্যবহার করছেন। অর্থাৎ বারবার ব্যবহার করার পিছনে কবি বোঝাতে চাইছেন যে তুই চলে যা, গিয়ে গ্রামীণ সেই সভ্যতায় দাঁড়াবি এবং সেখানে তুই গেলে একটা আলাদা শান্তি খুঁজে পাবি। এই কথাটা 4 বার ব্যবহার করা হচ্ছে এবং নোটে গাছটি বুড়িয়ে ওঠে কথাটি 3 বার ব্যবহার করা হচ্ছে। তো এই ছিল কবিতার বিষয়বস্তু এবং রসগ্রাহী আলোচনা। তো এখান থেকে সাধারণত যে প্রশ্নগুলো এসে থাকে, প্রত্যেকটি ক্লাস 9-এ বিশেষ করে যে প্রশ্নগুলো এসে থাকে, প্রত্যেকটি এই লাইনগুলোর থেকে তাৎপর্য এবং SLSTর জন্য এখান থেকে শর্ট প্রশ্ন রেডি